পবিত্র কাবাগরে মারামারি, কাটাকাটি কিংবা যে কোনো ধরনের সহিংসতা তো কল্পনাই করা যায় না, তাই না? কিন্তু আমি যদি বলি আজ থেকে প্রায় ৪৫ বছর আগে জুহাইমান আল উতাইবির নেতৃত্বে একদল বিদ্রোহীরা কাবাগর অবরুদ্ধ করেছিল। ওই দিন উপস্থিত হাজিদের হোস্টেজ করে তারা সৌদি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং এই মহাপবিত্র কাবায় তারা রক্তপাত ঘটিয়েছিল। আপনি কি বিশ্বাস করবেন? আমাদের গল্প শুরু হয় ১৯৭৯ সালের ২০ নভেম্বরে। দিনটি ছিল আরবি ১৪০০ হিজরির পহেলা মহররম। অন্যান্য সকল দিনের মতো এই দিনেও সকল হাজিরা কাবা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তো একটু পরই ফজরের আজান দেয় ভোরবেলায়। সব মুসল্লিরা একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করে জামাতের সাথে। কিন্তু নামাজ শেষ হতে না হতেই একদল ব্যক্তি বন্দুক বের করে সশস্ত্র হয়ে ওঠে। তারা খুবই দ্রুত কাবার মূল ফটকগুলো এবং মিনারগুলোর দখল নেয়, আর এই কাজ করতে গিয়ে তারা ইনস্ট্যান্টলি কাবার ২জন গার্ডকে হত্যা করে। মানে সেই পবিত্র কাবা ঘরে তারা রক্তপাত ঘটায়। নামাজের শেষে তারা ইমাম সাহেবের মাইক্রোফোন দখলে নেয় এবং ঘোষণা করে ইমাম মাহাদি এসে গিয়েছে। এখন কারা এই গোষ্ঠী, কেন তারা এই ঘটনা ঘটালো এবং পরবর্তীতে সৌদি সরকার তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছিল, সেই ঘটনা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো চলুন মন খোদার নামে ভিডিওটা শুরু করি। এখন এই ঘটনা বুঝতে হলে আমাদেরকে আগে ১৯৭৯ সাল বা তার সমসাময়িক বিশ্বের প্রেক্ষাপটটাকে একটু বুঝতে হবে। এই ১৯৭৯ সালেই কিন্তু ইরান থেকে রাজতন্ত্র হটিয়ে ক্ষমতার দখল নেয় আয়াতুল্লাহরা, আর এর ঠিক আশেপাশের সময়ই আফগানিস্তানে হামলা করে সোভিয়েত বাহিনী। তাছাড়া তখন তেলের দামের বৃদ্ধির কারণে সৌদি আরবের সম্পত্তি ফুলে ফেপে উঠেছিল। এক সময় যে আরবরা যাযাবরের মতো গরিবী জীবনযাপন করত, তারা এখন খুবই বিলাসী জীবনযাপন করতে লেগেছিল। কর্মক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করতে পারত। সৌদি আরবে চালু হয়েছিল টেলিভিশন। তাছাড়া তেল উত্তোলন কেন্দ্রগুলোতে কাজ করার জন্য প্রচুর পরিমাণে বিদেশি ইঞ্জিনিয়ার এবং কর্মীদেরকেও কিন্তু এই সৌদি আরবে আসতে হয়েছিল। আর এই বিষয়গুলোকে ভালোভাবে নেয় না একজন মানুষ, যার নাম জুহাইমান আল উতাইবি। এখন কে এই জুহাইমান? জুহাইমান কিন্তু সৌদি আরবের জাতীয় রক্ষী বাহিনীর অংশ ছিল। ও নিজেকে পরিচয় দিত ইখওয়ানের লিডার বলে। ইখওয়ান কি? এখন ইখওয়ান হচ্ছে একটি কট্টর ওয়াহাবি মিলিশিয়া, যারা কিন্তু সৌদি আরব প্রতিষ্ঠার সময় সৌদি আরবের প্রতিষ্ঠাতার সাথে মিলেই যুদ্ধ করেছিল সৌদি আরবের সীমানা বড় করার জন্য। পরবর্তীতে আবার এরাই সৌদ বংশের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ আনে। তারা এই দাবি করে যে সৌদিরা যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতা এসেছিল সেই প্রতিশ্রুতি তারা রাখেনি এবং সৌদিদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে, যদিও সৌদ রাজরা সেটাকে ভালোভাবে দমন করেছিল। জুহাইমানের বাবা দাদারা কিন্তু এই ইখওয়ানের সাথে ছিলেন, সেই লড়াইয়ে ছিলেন। তাই জুহাইমানও কিন্তু ছোটবেলা থেকে সৌদি রাজবংশ কিভাবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই গল্প শুনতে শুনতেই বড় হয়। জুহাইমান কিন্তু ওর প্রাথমিক শিক্ষা ভালো করে কমপ্লিট করে নেয়। ক্লাস 4 পর্যন্ত পড়ার পরও পড়ালেখা ছেড়ে দেয়। এজন্য কিন্তু সাবলীলভাবে কিছু লিখতে পারতো না, আর ওর মুখের অ্যাকসেন্টেও বা কথার টোনের মধ্যেও কিন্তু একটা বেদুইন আরবির ভাব পাওয়া যেত। এই জন্য কোনো গ্রামে যদি শিক্ষিত মানুষজন থাকতো, সেসব মানুষের সামনেও ভাষণ দিতে আগ্রহ দেখাতো না। এখন প্রাইমারি এডুকেশন ভালো করে কমপ্লিট না করলেও কিন্তু জুহাইমানের এই ধর্মীয় গ্রন্থগুলো পড়তে ভালো লাগতো। মদিনায় গিয়ে ও জেএসএম নামে একটি কট্টর সালাফি সংস্থায় যোগ দেয়, কিন্তু পরবর্তীতে এই গোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে যায় জুহাইমানের রাজনৈতিক মতাদর্শের কারণে। সৌদি আরবের আধুনিকায়ন কিন্তু এই জুহাইমান গ্রুপের পছন্দ ছিল না। কোনো বাড়িতে যদি উচ্চস্বরে গান বাজতো, ওরা গিয়ে সেটা ফোর্সফুলি বন্ধ করে দিত। মহিলাদের কর্মসংস্থান কিংবা হাফ প্যান্ট পরে ছেলেদের ফুটবল খেলা জুহাইমানরা পছন্দ করতো না। এমনকি টাকার উপর যে বাদশাদের নোট থাকে, এটাও কিন্তু জুহাইমানের পছন্দ ছিল না। তাই ওর পকেটে কোনো নোট না রেখে কয়েন দিয়ে ওর দিনকাল কোনোভাবে চালানোর চেষ্টা করতো। মানে পারিপার্শ্বিক কোনো কিছুই জুহাইমানের ঠিক লাগতেছিল না। ওর একটা বিশ্বাস ছিল যে যখন সমাজে এরকম অবক্ষয় চলে আসে, তখন সৃষ্টিকর্তা একজন মহা সংস্কারক দুনিয়ায় প্রেরণ করে, যারা এই সমাজের যত সমস্যাগুলো ছিল সেগুলোকে ঠিক করে দিবে। এখন ইসলামে তো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গিয়েছে, অর্থাৎ আর কোনো নবী আসবে না, কিন্তু আসবে ইমাম মাহাদি। ১৯৭৮ সালের এক রাতে জুহাইমান স্বপ্নে দেখে ইমাম মাহাদিকে। ইমাম মাহাদি সবকিছু সংস্কার করতে চলে এসেছে। আর এই ইমাম মাহাদি হিসেবে জুহাইমান কাকে দেখে জানেন? নিজের ভগ্নিপতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানিকে। আর কিছু কারণে ওর এই বিশ্বাসটাও কিন্তু দৃঢ় হয়। সে কারণগুলো কি কি? যেমন নামের মিল রয়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। প্রফেসি বা হাদিস অনুসারে যে ব্যক্তি ইমাম মাহাদি হবে তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যা তার ভগ্নিপতির নামের সাথেও মিল ছিল। আরো ফিজিক্যাল কিছু অ্যাপিয়ারেন্সের মিল ছিল, যেমন প্রশস্ত কপাল বা খাড়া নাক। এইসব বিষয় তার বিশ্বাসকে আরো গভীর করে তোলে। জুহাইমানদের মুখে এই কথা শুনতে শুনতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাতানিও কিন্তু নিজেকে ইমাম মাহাদি হিসেবে বিশ্বাস করে নেয়। এখন নিজের ভগ্নিপতিকে তো ইমাম মাহাদি বানাইছে, বাট তারপর কি করবে? এখন তো সবার কাছে গিয়ে এটা ঘোষণা করতে হবে।
তাই ওরা প্ল্যান করে যে ও একেবারে কাবাগরে চলে যাবে, কাবাগর অবরুদ্ধ করে কাতানিকে বিশ্বের কাছে ইমাম মাহদী হিসেবে ঘোষণা করবে। ওদের একটা বিশ্বাস ছিল যে ওরা যদি কাবাগর দখল করে তাহলে উত্তর দিক থেকে একটা শত্রু দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু ওই শত্রু দল নাকি মরুভূমির মরিচিকার মধ্যেই হারিয়ে যাবে। জায়গা তো ঠিকঠাক হলো, এখন প্ল্যান করতে হবে। তো মূল ঘটনা ঘটানোর 1 বছর আগে থেকেই ওরা কিন্তু পরিকল্পনা শুরু করে। জোহেমানের দলের মধ্যে যারা একটু অপেক্ষাকৃত ধনী লোক ছিল তাদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে, আর ওই ফান্ড দিয়ে ইয়েমেনি চোরাকারবারীদের কাছ থেকে বিভিন্ন ভারী গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র তারা জোগাড় করে। মক্কা মদিনার বাইরে গ্রামাঞ্চলে খুবই গোপনে তারা অস্ত্র প্রশিক্ষণ নিত। 1979 সালে এই ঘটনা ঘটার কিছুদিন আগেই নাকি একজন সৌদি কৃষক কিছু মানুষকে মক্কায় অস্ত্র চালাতে দেখেছিল, মানে অস্ত্র নিয়ে প্র্যাকটিস করতে দেখেছিল। অস্ত্র চালানো তো হলো, এখন অস্ত্র নিয়ে তো মসজিদ আল হারামে প্রবেশ করতে হবে, তাও নিরাপত্তার সাথে। এখন ওই সময়টায় সৌদি সরকার মসজিদ আল হারামের সম্প্রসারণে কাজ করছিল, তাই কাবাঘরের মধ্যে কিন্তু বিভিন্ন মালবাহী ট্রাক, যন্ত্রপাতি বা বিভিন্ন কনস্ট্রাকশনের জিনিসপত্র নিয়ে প্রবেশ করত। এখন একটা ফ্যাক্ট আপনাদেরকে জানাই, এই ট্রাকের মালিক কিন্তু ছিল ওসামা বিন লাদেনের বাবা বা তার কোম্পানি লাদেন গ্রুপ। এখন কাতানি আর জোহেমানরা কিন্তু এই ট্রাকের মধ্যে করে বিভিন্ন যন্ত্রপাতি যখন কাবাঘরে প্রবেশ করানো হতো তখন তার মধ্যেই কিন্তু লুকিয়ে অস্ত্রগুলো কাবাঘরের মধ্যে নিয়ে যেত। কাবাঘরে অস্ত্রগুলো নিয়ে তারা মসজিদ আল হারামের বেসমেন্টে এই অস্ত্রগুলো লুকিয়ে রাখতো। শুধু ট্রাকের মাধ্যমেই না, কাবাঘরে কিন্তু অনেক জানাজার নামাজ আদায় করা হতো। তো এই জানাজায় যাদের জানাজা আদায় করা হতো তাদের কফিন নিয়ে কাবাঘরের আশেপাশে যাওয়া হতো, আর ওরা এই কফিনের মধ্যে অস্ত্র লুকিয়ে নিয়ে সেগুলো বেসমেন্টের মধ্যে রেখে দিত। আর যেহেতু এই অবরোধটা অনেকদিন হতে পারে ওদের একটা ধারণা ছিল, তাই বিভিন্ন শুকনো খাবার যেমন খেজুর, রুটিও কিন্তু ওরা সেম মসজিদ আল হারামের বেসমেন্টে নিয়ে লুকিয়ে রেখেছিল। তারপর এলো সেই দিন 1979 সালের 20 নভেম্বর। ফজরের নামাজ শেষ হতে না হতে হাজিদের মধ্যে লুকিয়ে থাকা একদল বিদ্রোহী বের হয়ে এলো অস্ত্র নিয়ে। তারা সংখ্যায় 200-র বেশি ছিল, কিন্তু বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে তারা নাকি 300 বা 500 জন হতে পারে। তারা গিয়ে ইমাম সাহেবের মাইক্রোফোন দখল নেয় এবং ঘোষণা করে, আমরা আজ ইমাম মাহদীর আবির্ভাব ঘোষণা করছি। তিনি বিশ্বের ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। যে বিশ্ব এখন অন্যায়, অত্যাচার এবং অশান্তিতে ভরে গেছে। তারা মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাতানিকে সামনে এনে ইমাম মাহদী হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দেয়। তখন তারা বিভিন্ন হাদিস পাঠ করে এই সময় যে মানুষরা উপস্থিত ছিল তাদের সাথে রিলেট করানোর চেষ্টা করছিল, তাদের বক্তব্য আরো জোরদার করতে। ঠিক এরপর জোহেমান আল ওতাইবি সামনে এগিয়ে আসে এবং মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাতানিকে ইমাম মাহদী হিসেবে স্বীকৃতি দেয় এবং তার কাছে বাইয়াত বা শপথ গ্রহণ করে। জোহেমান বাইয়াত গ্রহণ করার পর জোহেমানের দলের বাকি যে সদস্যরা ছিল তারাও কিন্তু এসে বাইয়াত গ্রহণ করে। তখন ওই স্থানে উপস্থিত একজন মাদ্রাসার ছাত্রের ভাষ্য থেকে জানা যায় যে উপস্থিত সাধারণ হাজিদের মধ্যেও নাকি একটা অংশ খুবই খুশি হয়েছিলেন এই ঘটনায় এবং তারাও নাকি জোরে জোরে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছিলেন। জোহেমান তখন ওর দলের বাকি সদস্যদেরকে খুবই দ্রুত মিনার দখল করার নির্দেশ দেয় এবং কাবার মূল ফটকগুলোর নিয়ন্ত্রণ নিতে বলে, যাতে নিরাপত্তা বাহিনী কোনো ব্যবস্থা নিতে না পারে। তবে সব হাজিই যে খুশি হয়েছিল ব্যাপারটা কিন্তু আসলে এমনও না। ওই সময় আরো একজন মাদ্রাসার ছাত্র, যার নাম হচ্ছে আব্দুল মোনায়েম সুলতান, যিনি হারাম শরীফের বাইরে অবস্থান করছিলেন, তিনি হুটহাট গোলাগুলির শব্দ শুনে কি হয়েছে সেটা বুঝতে মসজিদের ভিতরে প্রবেশ করেন এবং ঢুকে দেখেন বেশিরভাগ মানুষই নাকি ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছিল। আর ওই উপস্থিত মানুষদের মধ্যে খুবই কম সংখ্যক আরবি ভাষাভাষী মানুষ ছিল, অর্থাৎ ওই দিনে যারা হাজি হিসেবে উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগই ছিল নন আরব। এটা ছিল খুবই একটা আপত্তিকর অবস্থা। কিন্তু এরপরই এই ঘটনা তো সৌদি সরকারের কানে গিয়ে পৌঁছায়। তারা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টহল দল পাঠায় এখানে যে কি ঘটেছে সেটা বোঝার জন্য। যেহেতু বিদ্রোহীরা সৌদি সরকার আর সৌদি পুলিশকে ইউরোপীয়দের দালাল আর দুর্নীতিবাজ মনে করত, তাই তারা ইনস্ট্যান্ট পুলিশের গাড়ি বরাবর গুলি চালায়। অনেক পুলিশ ওই জায়গায় নিহত হয়। ঘটনাটা সিরিয়াস বুঝতে পেরে সৌদি সরকার এই খবর বাইরে প্রচার করার উপর নিষেধাজ্ঞা জারি করে এবং চিন্তা করতে থাকে কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসা যায়। তখন না খুব কম লোকই জানতো যে ওই বিদ্রোহীরা কি কারণে আসলে কাবা শরীফকে দখল করেছে। এরপর সৌদি সরকার অল্প সংখ্যক ন্যাশনাল গার্ড আর সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটা টিম গঠন করে আবার সেখানে অভিযানের জন্য পাঠায়। কিন্তু সুসজ্জিত আর ওয়েল ট্রেন্ড বিদ্রোহীদের কাছে এবারও তারা কেউ টিকতে পারেনি। বিদ্রোহীরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে, ফলস্বরূপ পিছু হটতে হয় সৌদি বাহিনীকে। বিদ্রোহীদের এমন কড়া প্রতিরক্ষা দেখে সৌদি সরকার নাজেহাল হয়ে যায় এবং হাজার হাজার সৈন্যের সমন্বয়ে একটা টিম কাবাঘরের আশেপাশে মোতায়েন করে। মক্কার আকাশে উঠতে থাকে বিভিন্ন সামরিক হেলিকপ্টার, তারা বিভিন্ন এপিসি রিলিজ করে রাস্তায়। কিন্তু এটা তো কাবাঘর, অন্য যে কোনো সাধারণ জায়গা না, চাইলেই তো আর হুটহাট গুলি চালানো যায় না। তাই সৌদি সরকার দেশটির টপ রিলিজিয়াস লিডারদের দ্বারস্থ হলো। তারা কাবার অভ্যন্তরে বিশাল সামরিক অভিযান চালানোর পারমিশন চাইলো। আর অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছিল যে অনুমতি পেতেও কিন্তু খুব একটা দেরি হলো না। পারমিশন পাওয়ার পর সৌদি বাহিনী একদম পূর্ণদমে হামলা চালায়। সৌদিদের এপিসি মসজিদের মূল ফটকের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল এবং ঢুকতে সফলও কিন্তু হয়েছিল। তখন কাহতানি বা ভণ্ড মাহাদিকে দেখা যায় কাবাঘরের মধ্যে দৌড়দৌড়ি করতে। সে যেহেতু মনে মনে বিশ্বাস করত যে সে হচ্ছে ইমাম মাহাদি, তাই তার মনে কোনো ভয় ছিল না। কোনো বন্দুকের গুলি যে তাকে কোনো ক্ষতি করতে পারে এই ধারণাই তার ছিল না। তাই একটা অমর আত্মবিশ্বাস নিয়ে এসে বন্দুকের গুলির সামনে ছোটাছুটি করত। সৌদি পক্ষের সাথে গোলাগুলিতে যে বিদ্রোহীরা নিহত হতো তাদের ব্যবহার করা বন্দুক এবং গুলিগুলো সংগ্রহ করে এনে সে বাকি বিদ্রোহীদের হাতে সেগুলো দিত। আর এই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যে শুধু পুরুষ মানুষ ছিল ব্যাপারটা কিন্তু তা না। কিছু
কিছু মহিলা সদস্যও কিন্তু সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় এই বিদ্রোহীদের সাথে কাবার অভ্যন্তরে প্রবেশ করেছিল। তখন জোহাইমানের স্ত্রীকে দেখা যাচ্ছিল তার পাশে দাঁড়িয়ে থাকতে। এখন সৌদিদের তীব্র গোলাগুলির কারণে বিদ্রোহীদের ক্ষতি হচ্ছিল ঠিকই, কিন্তু তাদের মনে যেহেতু বিশ্বাস অগাধ, তাই তারা আত্মসমর্পণ করছিল না। আত্মসমর্পণ না করে তারা মসজিদের ভূগর্ভের করিডোরের মধ্যে গিয়ে আশ্রয় নেয় এবং বেশ কয়েকদিন সেখানে থেকেই লড়াই জারি রাখে। এখন এই অবরোধের তৃতীয় দিনেই কিন্তু যে কথিত মাহাদি বা কথিত ইমাম মাহাদি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাতানির গায়ে গুলি লেগেছিল আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সবাই বলতে থাকে যে ইমাম মাহাদি আহত হয়েছেন, আর এই খবর কিন্তু জোহাইমানের কাছেও যায়। কিছুক্ষণ পর কাতানি মারা যায়, কিন্তু জোহাইমান তার বাকি বিদ্রোহীদের মনোবল ধরে রাখার জন্য এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তৎকালীন পাকিস্তানের মেজর পারভেজ মোশাররফ, পরবর্তীতে যিনি পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন, তিনি কিন্তু পাকিস্তানের এসএসজি প্রেরণ করেন সৌদি বাহিনীকে সাহায্য করার জন্য। এতে অনেক বিদ্রোহী আহত হচ্ছিল ঠিকই, মসজিদের মিনারগুলোরও একটা ভালো পরিমাণ ক্ষতি হয়েছিল, কিন্তু মেইন যে জিনিসটা বা আত্মসমর্পণ সেটা বিদ্রোহীরা করছিল না। তাই সৌদি সরকারকে এখন বাইরে থেকে আরো সাহায্য নিতে হবে। তো আপনাদের মাথায় এখন কাদের নাম আসছে? আমেরিকা। সৌদি আরব চাইলেই তো আমেরিকার সাহায্য নিতে পারতো, কিন্তু নেয়নি কেন? কারণ এই কাবার অভ্যন্তরে যারা কাবাকে অবরোধ করেছিল তারাও ছিল মুসলমান এবং তারা কঠোরভাবে সৌদি আরবে আমেরিকান বা ইউরোপিয়ানদের আগমনের প্রতিবাদ করত। তাই এমন সময় যদি আমেরিকান কমান্ডো এখানে এসে অভিযানে অংশগ্রহণ করে, তাহলে সৌদি সরকার তার ক্রেডিবিলিটি হারাতো। তাই সৌদিরা ডিরেক্ট আমেরিকানদের সহায়তা না নিয়ে আমেরিকানদের বন্ধু ফ্রেঞ্চদের সহায়তা নেয়। কিছু ফ্রেঞ্চ কমান্ডোকে খুবই গোপনে সৌদি আরবে নিয়ে আসা হয়, তারা কাবাগরের আশেপাশে অবস্থান নেয়। এখন এখানে দুইটা মতামত রয়েছে। একটা মতামত থেকে এটা জানা যায় যে কমান্ডোরা কাবার অভ্যন্তরে প্রবেশ করেছিল। এখন কাবার অভ্যন্তরে তো কোনো অমুসলিম প্রবেশ করতে পারে না, তাই না? তাই শোনা যায় এই ফ্রেঞ্চরা নাকি কাবার অভ্যন্তরে প্রবেশ করার আগে সংক্ষিপ্তভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আবার আরেকটা মত থেকে এটা জানা যায় যে এই ফ্রেঞ্চরা ডিরেক্ট কাবার মধ্যে অভিযানে অংশগ্রহণ করেনি, বরং তারা পরিকল্পনা করছিল এবং বাকি যে পাকিস্তানি এবং সৌদি সামরিক বাহিনীর ফোর্স ছিল তাদেরকে নির্দেশনা দিয়ে এই অভিযান জারি রেখেছিল। ততদিনে দুই পক্ষের গোলাগুলিতে প্রায় 2 সপ্তাহের মতো হয়ে যাচ্ছিল। আর তখন ফ্রেঞ্চরা একটা প্ল্যান করে বেসমেন্টের যেখানে বিদ্রোহীরা অবস্থান করছিল সেখানের ফাঁকা জায়গায় টিয়ার গ্যাস প্রবেশ করানো হয়, যা ছিল বিদ্রোহীদের জন্য খুবই কষ্টদায়ক। তখন অনেক প্রত্যক্ষদর্শীদের মধ্যে থেকে জানা যায় যে তারা নাকি খুবই মানুষের দেহ পচা গন্ধ বা এরকম টিয়ার গ্যাসের একটা খুবই বিচ্ছিরি এবং বিদঘুটি একটা গন্ধ পাচ্ছিল। শুধু টিয়ার গ্যাস না, সেই করিডোরে টিয়ার গ্যাস প্রেরণ করার পর কমান্ডোরা সেখানে পানিও প্রবেশ করিয়েছিল। আর এত কিছুর পর বিদ্রোহীদের আর সেখানে থাকা সম্ভব হয় না। আর তাদের যে বিশ্বাস বা মনোবল ছিল যে তারা ইমাম মাহদির পক্ষে লড়াই করছে, সেই বিশ্বাসও কিন্তু তাদের এই অবরোধের মাত্র তৃতীয় দিনই শেষ হয়ে গিয়েছিল। মানে তৃতীয় দিনই তো ইমাম মাহদি গুলি খেয়ে। অতঃপর প্রায় 2 সপ্তাহ পরে এই বিদ্রোহীরা সেই বাংকার বা গোপন করিডোর থেকে বেরিয়ে আসে এবং সৌদি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই গোলাগুলিতে কিন্তু দুই পক্ষ থেকেই শত শত মানুষ শহীদ হয়, সৌদির পক্ষ থেকেও আবার ওই বিদ্রোহীদের পক্ষ থেকেও। তাছাড়া অবরোধের শুরুতে দৌড়ে পালাতে গেলে কিছু সাধারণ হাজিও কিন্তু সেই বন্দুকধারীদের গুলিতে নিহত হয়। তৎকালীন সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন ঊর্ধ্বতন যুবরাজরা জোহাইমানকে ধরার পর জিজ্ঞাসা করেছিল যে কেন করলো এরকম। তখন জোহাইমান একটা কথাই বলেছিল যে এটাই নিয়তি, এটাই হওয়ার ছিল, এবং এরপরও পান করার জন্য পানি চায়। 1980 সালের 9 ফেব্রুয়ারি জোহাইমান সহ 63 জন বিদ্রোহীর মৃত্যুদণ্ড সৌদি আরবের বিভিন্ন শহরে কার্যকর করা হয়, যার মধ্যে জোহাইমানের মৃত্যুদণ্ড হয়েছিল সবার আগে। এই 63 জনের মধ্যে শুধু যে সৌদির নাগরিক ছিল এমন না, ইয়েমেনের নাগরিক ছিল, ইরাকের নাগরিক ছিল, সুদানের নাগরিক ছিল, আরো বিভিন্ন দেশের। এখন এই ঘটনার পর সৌদি আরবে কি পরিবর্তন হয়? সৌদি আরবে কিন্তু একটা আমূল পরিবর্তন এই ঘটনার পর দেখা যায়। ওই যে বললাম না, সৌদি আরবের প্রধান ধর্মীয় লিডাররা মিলিটারি অভিযানের পারমিশন দিয়েছিলেন, তখন নেগোসিয়েশন করে কিন্তু তারা সৌদি সরকারের পক্ষ থেকে একটা বিশাল ফান্ড আদায় করে নেয় বিভিন্ন রিলিজিয়াস স্কুল প্রতিষ্ঠা করে এই ওয়াহাবি মতাদর্শ প্রচার করার জন্যই। আর এরপর কিন্তু সৌদি সরকার সকল আধুনিকায়ন আটকে দেয়, নারীদের সেই ড্রাইভিং করা বা বাইরের কর্মক্ষেত্রে কাজ করা সবকিছু রুখে দেওয়া হয়। সৌদিতে যে ধর্ম পুলিশের কনসেপ্টটা শুনছেন সেটাও কিন্তু এই ঘটনার পর থেকে চালু করা হয়। দীর্ঘ প্রায় 40 বছর ধরে কিন্তু এই রক্ষণশীল একটা অবস্থায় সৌদি আরবে বিরাজ করেছিল, কিন্তু এরপর 2017 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে আবার সৌদি আরব আধুনিকায়নের দিকে অগ্রসর হয়। জোহাইমানদের এই কাবা অবরোধের ঘটনা কিন্তু ওসামা বিন লাদেনকে খুবই ইন্সপায়ার করে। এই লাদেন পরবর্তীতে কি করেছিল তা তো আপনারা জানেন, তাই না? এখন এই ঘটনার প্রভাব বিশ্বে কিভাবে পড়েছিল দেখেন। এই ঘটনাটা কিন্তু বিশ্বে সেভাবে জানতেই দেওয়া হয় না। আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখছেন, আপনাদের মধ্যে মেজরিটি মানুষ কিন্তু এই ঘটনাটা আজকেই জানলেন। যদিও তখন ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি রেডিওতে একটা ভাষণ দিয়ে বলেন যে জোহাইমানের এই কাবাগরের উপর হামলা এটা আমেরিকা আর ইসরায়েলের চক্রান্ত, মানে সব দোষ আমেরিকার। যদিও এই মতামত বিশ্বাসযোগ্য ছিল না এবং মেজরিটি মানুষ বিশ্বাস করেনি, কিন্তু কিছু সংখ্যক পাকিস্তানি এই বক্তব্য শোনার পর খুবই ফেটে পড়ে আর পাকিস্তানে অবস্থিত আমেরিকান এম্বাসির উপর মারাত্মক হামলা চালায়। তো আজকের জন্য এই পর্যন্তই। এরকম ভিডিও আরো পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, তাহলে এই ভিডিওটা ইউটিউব আরো বেশি মানুষের কাছে সাজেস্ট করবে। টাটা।